হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটার মধ্যে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে মডেলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াটারফল মডেল নিয়ে আলোচনা করব। সো ওয়াটারফল মডেলটা হচ্ছে লিনিয়ার সিকোয়েন্সিয়াল ডেভেলপমেন্ট নিয়ে এখানে কাজ করা হয়, যেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলা কাজ করে। সো এটাকে হচ্ছে আমরা ওয়াটারফল মডেল বলে থাকি। সো আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি ওয়াটারফলের মডেলটা মূলত কী। সো এটা একটি হচ্ছে রিগোরাস বা হচ্ছে কঠোরভাবে হচ্ছে আপনার স্টেপগুলো মেনটেন করবে, যেখানে প্রতিটি ধাপ বা স্টেপ একদম শেষ করে, যেমন প্রত্যেকটি ধাপ শেষ করে তারপরে পরবর্তী ধাপের মধ্যে আমরা যাব। সো আমরা যে প্রসেসগুলো দেখেছিলাম, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সিস্টেম অ্যানালাইসিস, সো এইগুলো হচ্ছে প্রত্যেকটা ধাপ যখন একটা ধাপ কমপ্লিট হবে দেন হচ্ছে আমরা পরবর্তী ধাপে যাব। সো এটার নামটা কেন হলো ওয়াটারফল? সো ওয়াটারফল নামটা দেওয়ার কারণটা হচ্ছে যেমন আমরা ঝর্ণার মধ্যে দেখি, আপনারা যদি বিভিন্ন ঝর্ণা দেখে থাকেন, সো ঝর্ণার মধ্যে পানিটা কি নিচের দিকে নামতে থাকে, কিন্তু পানিটা কি আবার ব্যাক ট্র্যাক করতে পারে বা পিছনের দিকে যেতে পারে? অবশ্যই যেতে পারে না। সো এই জন্যই ওয়াটারফল মডেলের মধ্যে আমরা যখন কাজগুলো করি তখন একবার যখন যে কাজটা শেষ করে ফেলছেন এরপরে ব্যাক ট্র্যাক করাটা অনেক বেশি কষ্টসাধ্য বা অসম্ভব হয়ে উঠে। সো এই জন্য এই প্রসেসটাকে হচ্ছে ওয়াটারফল মডেল বলা হয়। আর এই ওয়াটারফল মডেলটা হচ্ছে চালানো হয়েছে 1970 সালে। সো এখানে লেখা আছে ডব্লিউ রক্সি নামে একজন ব্যক্তি, যিনি হচ্ছে এই ওয়াটারফল মডেলটা শুরু করেন এবং যার মাধ্যমে হচ্ছে আধুনিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে এসডিএলসি আমরা পড়েছিলাম, সেই এসডিএলসির ধারণাটা প্রবর্তন করা শুরু হয়। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফেজগুলো আছে, সো আমরা যদি ফেজগুলো দেখি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে ফেজগুলো আমরা এসডিএলসিতে দেখেছিলাম সেই ফেজগুলোও কিন্তু থাকবে। সো ফেজগুলোর মধ্যে আছে কি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, যেখানে হচ্ছে স্টেক হোল্ডারদের সব চাহিদা সংগ্রহ করা হয়, দেন সিস্টেম ডিজাইন, যে সকল টেকনিক্যাল জিনিসপত্র আছে সেগুলো ডিজাইন করা হয়, ইউআই ডিজাইন করা হয়, ইমপ্লিমেন্টেশন, সেখানে সেই ধাপে হচ্ছে পুরো কোডিং এবং প্রোগ্রামিংয়ের কাজটা করা হয়, দেন হচ্ছে টেস্টিং করি আমরা, দেন ডেভেলপমেন্ট করি, মেনটেন্যান্স করি। এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন, আগের ভিডিও থেকে আমরা দেখেছিলাম। সো দেন হচ্ছে আমরা যদি এই মডেলটার যে যে ভালো দিকগুলা যে গুড সাইড, সো যদি আমরা দেখি, সো এই মডেলটা ব্যবহার করার কিছু প্রসেস আছে যে প্রসেসগুলোর জন্য এটা অনেক বেশি ভালো হিসাবে বিবেচিত হয় আর কি। সো একটা হচ্ছে সিম্পলিসিটি কেন? এটি অত্যন্ত সহজ এবং স্ট্রাকচার ওয়েতে নন টেকনিক্যাল মানুষদেরকে বোঝাতে খুব সহজ হয় এই জিনিসটা বা এই মডেলটা। তারপর হচ্ছে ডিসিপ্লিন। সো এই ডিসিপ্লিন কেন? এটি প্রত্যেকটা ধাপ পূর্ণাঙ্গভাবে ডকুমেন্ট নিশ্চিত করা হয়, ঠিক আছে? সো প্রত্যেকটা ধাপেরই যে ডকুমেন্টেশন এটা সুন্দরভাবে করা হয়। তারপর হচ্ছে রিগুলারিটি। সো ফিক্সড স্কোপ থাকার কারণ এখানে হচ্ছে একদম ফিক্সড স্কোপ থাকে যে আমার এই কাজটা করতে হবে, আমার এই লগ ইন পেজটা বানাতে হবে, দেন হচ্ছে এটা করতে হবে, যে ফিক্সড যে সকল রিকোয়ারমেন্ট থাকে। সো এটা থাকার কারণে প্রজেক্টের খরচ কিন্তু অনেক কমে যায়, সময়ও কম লাগে এবং প্রোডাক্ট বানাতে অনেক সহজে করা যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে ট্র্যাকেবিলিটি। সো ট্র্যাকেবিলিটি এটা হচ্ছে যে প্রতিটি ধাপ যখন কমপ্লিট করা হচ্ছে বা কাজ করছে তখন এই কাজগুলোকে অডিট করা বা হচ্ছে এটার পর্যালোচনা করা বা ট্র্যাক করা অত্যন্ত সহজেই এই জিনিসটা করা যায়, ঠিক আছে? দেন এখন আমরা যদি এই মডেলটার ব্যাড সাইডগুলো নিয়ে কথা বলি। সো এই মডেলটার ব্যাড সাইডগুলো কি আছে, ঠিক আছে? সো প্রথম যে ব্যাড সাইডটা সেটা হচ্ছে ইনফ্লেক্সিবিলিটি। সো ইনফ্লেক্সিবিলিটি এটার কারণ হচ্ছে একবার রিকোয়ারমেন্ট যদি লক হয়ে যায়, ঠিক আছে, এটা পরিবর্তন করা সম্ভব নয়। আপনি যে রিকোয়ারমেন্টটা ফিক্সড করছেন সেটা পরিবর্তন করা সম্ভব নয়। দেন হচ্ছে লেট রিস্ক ডিসকভারি। অনেক বড় কোনো ভুল হয়তো একদম শেষে টেস্টিংয়ে পর্যায়ে গিয়ে আপনার ধরা পড়ছে, এটা ফিক্সড করা তখন অনেক বেশি কঠিন হয়ে যায়, ঠিক আছে? দেন হচ্ছে ব্যাক ট্র্যাকিং। সো ব্যাক ট্র্যাকিংয়ের যে বিষয়টা সেখানে হচ্ছে এখানে পেছনে ফেরার কোনো ফর্মুলা
পথই নেই, বা আপনি পেছনে ফিরতে পারবেন না, ঠিক আছে? পুরো ফ্লোটা নষ্ট করে দিবে, আপনার পুরো একটা যে ফ্লোতে আমরা আগাচ্ছি সেই ফ্লোটা পুরোটা নষ্ট করে দিবে, ঠিক আছে? তারপরে যে আরেকটা খারাপ দিক রয়েছে বা ব্যাড সাইড, সেটা হচ্ছে পুয়ার ফিট। সো জটিল বা যে সকল প্রজেক্ট ইউজাররা ফিডব্যাক অনুযায়ী বারবার পরিবর্তন করতে হয়, যে সকল জটিল সফটওয়্যারগুলো আছে যে ইউজারদের ফিডব্যাক অনুযায়ী আমরা চেঞ্জ করে থাকি, সেইগুলোর ক্ষেত্রে এটি কখনোই করা সম্ভব নয়, ঠিক আছে? সো দেন আমরা হচ্ছে এখানে যদি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, তাহলে আমরা আর একটু ভালো করে বুঝতে পারবো যে কোথায় আমরা এই জিনিসটা ইউজ করতে পারি বা ইউজ করতে পারবো না। সো আমরা যদি বলি যেমন হচ্ছে কোথাও ভালো কাজ, ধরুন একটি হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট, কোথায় এই জিনিসটা ভালোভাবে কাজ করবে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বানানোর ক্ষেত্রে। এখানে ধরুন স্কুল ম্যানেজমেন্টের মধ্যে ইউজার কারা এবং তাদের রিকোয়ারমেন্ট কি, তা কখন শুরু হবে, কখন থেকে শুরু হবে, এবং ফিক্সড এবং হচ্ছে স্টেবল থাকে, যে একটা স্কুল ম্যানেজমেন্টে কী কী থাকতে পারে সেই জিনিসগুলো কিন্তু ফিক্সড থাকে। এবং ইউজার কারা কারা হবে, টিচার হবে, প্যারেন্টস হবে, দেন হচ্ছে অ্যাকাউন্টসের থাকবে, স্টুডেন্টরা থাকবে, এই জিনিসটা ফিক্সড থাকে। সো এই জন্য এই সফটওয়্যারের জন্য আমরা ওয়াটারফলটা ইউজ করা অনেক বেশি ভালো হয় এবং আমাদের খরচটা কমবে, টাইম ম্যানেজমেন্ট ভালো হবে। দেন হচ্ছে আমরা কোথায় এই জিনিসটা ধরেন ইউজ করতে পারবো না, ঠিক আছে? কোন সফটওয়্যারের জন্য এটা খারাপ হিসাবে প্রমাণিত হবে। যেমন একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে লার্জ স্কেল, আমরা যদি ফেসবুকের কথা বলি, সো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে এটা এই মডেলগুলো ইউজ করা উচিত না, বা ওয়াটারফল মডেল ইউজ করা উচিত না, কারণ ইউজারের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ করতে হয়, প্রচুর ইন্টারাকশন দরকার হয়। সো এই জন্য ওয়াটারফল মডেলটা এখানে ইউজ করা ভালো না, কারণ আমরা যদি ফেসবুকে দেখি, ইনস্টাগ্রামে দেখি, এগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আমরা যদি দেখি মানে একবার এক ফিচার আসছে, একবার ফিচার কেটে দিচ্ছে, সো এই জন্য ইউজার ফিডব্যাক নিয়ে কিন্তু এগুলো চেঞ্জ করা হয়। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াটারফলে ব্যাক ট্র্যাক করতে পারি না, সো এই জন্য এটা এখানে ইউজ করাটা মোটেই উচিত না। সো হোয়েন টু চুজ ওয়াটারফল, সো এখন হচ্ছে ডিসিশন কিভাবে নিতে পারি আমরা, ওয়াটারফলটা আমরা কিভাবে চুজ করব, বা ওয়াটারফল কোন কোন প্রসেসের ক্ষেত্রে আমরা নেওয়া উচিত, কোন সফটওয়্যার ক্ষেত্রে। সো রিকোয়ারমেন্ট কি একদম ক্লিয়ার কিনা এবং ফিক্সড কিনা, যদি রিকোয়ারমেন্ট ক্লিয়ার এবং ফিক্সড হয় তখন আমরা ওয়াটারফলটা ইউজ করব। যেমন তারপরে আরেকটা বিষয় যদি আমরা দেখি যে প্রজেক্টের যে বাজেট এবং টাইমলাইন কি খুবই শর্ট কিনা, যদি খুবই শর্ট এবং ফিক্সড থাকে তখন হচ্ছে আমরা ওয়াটারফল মডেলটা চুজ করতে পারি। তারপরে আরেকটা যদি আমরা বলি সেটা হচ্ছে প্রজেক্ট কি ছোট এবং টিম কি অভিজ্ঞ কিনা। সো আপনার যদি প্রজেক্ট যদি ছোট হয় এবং আপনার টিম যদি অনেক বেশি এক্সপার্ট হয় তাহলে কিন্তু আমরা ওয়াটারফল মডেলটা ইউজ করতে পারি, কারণ এখানে কোনো ভুল হবে না, আপনার টিম যেহেতু এক্সপার্ট। সো সেক্ষেত্রে আমরা ওয়াটারফল মডেল দিয়ে কাজ করে ফেলতে পারি, আমাদের রিকোয়ারমেন্ট ফিক্স, দেন হচ্ছে টিমও অভিজ্ঞ আছে, প্রজেক্টও ছোট। দেন হচ্ছে আপনার ডকুমেন্টেশন কি আপনার জন্য ম্যান্ডেটরি, সো আপনি কি একদম ডকুমেন্টেশন ওয়াইজ, একদম যে ডকুমেন্ট লিখছেন ওই ডকুমেন্টেশন ওয়াইজ, দাড়ি কমা ওয়াইজ যদি আপনি কাজ করতে চান তখন হচ্ছে আমরা এই মডেলটা ইউজ করি। এই সবগুলা যে আমি বললাম, সো এই সবগুলা যদি আপনার ক্ষেত্রে ইয়েস হয় দেন হচ্ছে আপনি চাইলে এই ওয়াটারফল মডেলটা ইউজ করতে পারেন। সো তাহলে হচ্ছে আপনার খরচও কমবে, আপনার সময়ও কম সময়ে ডেলিভার করতে পারবেন এবং পারফেক্ট জিনিসটা করতে পারবেন। সো আপনারা এখানে আবার একটু দেখে নেন যে কোন কোন প্রসেসগুলো আপনাদের যদি একদম ফিক্স থাকে তাহলে হচ্ছে আপনারা ওয়াটারফল মডেলটা সুইচ করবেন, ঠিক আছে? সো দেন হচ্ছে সামারি। সো এখন হচ্ছে আপনারা নিজেরা চুজ করতে পারবেন এবং হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটাও করতে পারেন কমেন্টে, আমি সেগুলো আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। সো আশা করতেছি ওয়াটারফল মডেলটা আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।